প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। ভালো থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং নিয়মিত তোমার রুটিন মাফিক যে কাজগুলো ক্লাস ফলো করা, এটা করে যাবে। করোনা একসময় কেটে যাবে ইনশাল্লাহ, আমরা ভালো থাকবো, আমাদের সুন্দর পৃথিবীকে আবার সে আগের মতো ফিরে পাবো। ওই পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আমরা আমাদের ক্লাসগুলো চালিয়ে যাই। আমি পড়াচ্ছিলাম সম্ভাবনার সংজ্ঞা, দেখো খেয়াল করে এই পর্যন্ত পড়িয়েছিলাম। অবরিশ সংজ্ঞার অসুবিধা। হ্যাঁ, আজকে আমরা একটা বলেছিলাম একটা কথা, এটি একটু অসম্পূর্ণ সংজ্ঞা, এটা বলেছিলাম অসম্পূর্ণ সংজ্ঞা। অসম্পূর্ণ সংজ্ঞা আমাদের পরিপূর্ণ সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে আরোহী সংজ্ঞা। আরোহী সংজ্ঞায় পরিপূর্ণ কেন? কারণ এটা সব সময় ব্যবহার করা যায়। এখন এটা কখনো ব্যবহার করা যায়, কখনো যায় না। তাই আরোহী সংজ্ঞা আজকে আমরা পড়ব। এর মধ্যে ক্যালকুলাসের ব্যবহার আছে, আজকে আমরা ক্যালকুলাস নিয়েও একটু দেখানোর চেষ্টা করব। তো সম্ভাবনা 2 নম্বর সংজ্ঞাটা হচ্ছে সম্ভাবনা আরোহী। আরোহী বা পরিসংখ্যান নিয়ে সংজ্ঞা, এটাকে স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশনে বলা। লিমিট থিওরেম আছে, ক্যালকুলাস আছে, হ্যাঁ এগুলো। যদি কোনো জৈব পরীক্ষার জৈব পরীক্ষার n সংখ্যক চেষ্টায় n সংখ্যক চেষ্টায় n সংখ্যক চেষ্টায় fn সংখ্যক ফলাফল fn সংখ্যক ফলাফল কোন ঘটনা এর অনুকূল হয়, তবে fn বাই n কে বলা হবে fn বাই n কে বলা হবে এ ঘটনার আপেক্ষিক গণসংখ্যা। ইংরেজিতে বলা হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ফার্স্ট পার্টে পড়ানো হয়েছিল আপেক্ষিক গণসংখ্যা, গণসংখ্যার ঘনত্ব, তারপর এগুলো পড়ানো হয়েছিল। হ্যাঁ, তারপর গণসংখ্যার ঘনত্ব এগুলো পড়ানো হয়েছে। সিধা ভাগ করলে গণসংখ্যাকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে গণসংখ্যার ঘনত্ব, আর যদি ইয়া দিয়ে ভাগ করি, টোটাল এন দিয়ে ভাগ করি, তাহলে ছিল আপেক্ষিক গণসংখ্যা। তারপর বলা হচ্ছে যদি এফএলকে বলা হয় আপেক্ষিক গণসংখ্যা। যদি পরীক্ষায় পরের লাইন, যদি পরীক্ষায় এন এর পরিবর্তে অসীম সংখ্যক চেষ্টা থাকে, তবে fn বাই n এর সীমাস্থ মান ইংরেজি বলা হয় লিমিটিং ভ্যালু। সীমাস্থ মান, লিমিটিং ভ্যালু, সীমাস্থ মানকে বলা হবে এ ঘটনা ঘটার সম্ভাবনা। অর্থাৎ probability of A is equal to limit LT, বোঝা যাবে কিনা তোমাকে আমি
লিমিট Fn/n, n টেন্ডস টু ইনফিনিটি। n এর মানটা অসীম হলে অনুপাতটা যেখানে গিয়ে থেমে যাবে সেটাই তার লিমিট। কখনো কখনো এই ফাংশনের মান বাড়তে বাড়তে থেমে যায়, কখনো কমতে কমতে থেমে যায়, যেখানে থামবে ওটাই তার লিমিট। হ্যাঁ, ওটাই তার সম্ভাবনা। হ্যাঁ, 1/f এর লিমিট। এই লিমিট কথাটা আমরা পরে বুঝাচ্ছি। তারা আমরা পেয়ে গেলাম সম্ভাবনার সংজ্ঞা। একটা মুদ্রা, একটা বোট পিন, থামটেক, একটা বোট পিন যদি নিক্ষেপ করি তাহলে এটা সোজা হয়ে পড়ে না, সোজা হয়ে পড়ে 15 বার মনে করো। তাহলে 15/100 এটা সোজা হয়ে পড়ার সম্ভাবনা। আর বাঁকা হয়ে পড়ার সম্ভাবনা বাঁকা হয়ে পড়ার সম্ভাবনা 85/100। এটা আপেক্ষিক গণসংখ্যা। এটাকে এই দুটোই আপেক্ষিক গণসংখ্যা। এটাকে সত্যিকার সম্ভাবনা বলা যাবে না। যদি 100 বার চেষ্টা না করে যদি এই বোট পিনটাকে হাজার হাজার লক্ষ কোটি বার নিক্ষেপ করা হতো তাহলে অনুপাতটা যত হতো তখন সেটা হতো আসল সম্ভাবনা। এই জন্য এটাকে আমরা আপেক্ষিক গণসংখ্যা বলতে পারি। আমি অপরির সংজ্ঞায় বলেছিলাম এটা দিয়ে আমরা সম্ভাবনা মোটামুটি মান পেতে পারি। আসল সম্ভাবনার কাছাকাছি মান এটা, কিন্তু অ্যাকচুয়াল সম্ভাবনা না। অ্যাকচুয়াল সম্ভাবনা কিভাবে পাবো? যদি এই মুদ্রাটাকে আমি, এই বোট পিনটাকে আমি n এর পরিবর্তে লক্ষ বার কোটি বার নিক্ষেপ করি তাহলে অনুপাতটা যত হতো, তাহলে এটা এই অনুপাতে যেখানে গিয়ে থেমে যেত, হয়তো ওটা 8.7 8.9 গিয়ে থেমে যায়, হয়তো 8.4 বা 8.3 দিকে থেমে যায়, হয়তো এটা 1.7 0.17 বা 1.8 1.9 অথবা 1.2 থেমে যায়। আমি জানি না কোথায় থেমে যায়, লিমিটটা কোথায়। লিমিটটা যত হতো সেটাই তার সম্ভাবনা। ঠিক আছে? অতএব এটাকে আমরা আপেক্ষিক গণসংখ্যা বলছি। এইটাকে বলছে আপেক্ষিক গণসংখ্যা। এটা 100 না হয়তো অনেক বড় হয়, n এর মান অসীম হয়, টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটাকে আমরা বলবো সম্ভাবনা। একটা বাচ্চা দুষ্টুমি করেছে ছোটবেলা, একজন নতুন লোক এসে বললো ছেলে বড় হলে দুষ্ট হবে। এটা বলা ঠিক নয়। একদিনের দুষ্টুমিতে বা ছোটবেলার দুষ্টুমিতে সে সারা জীবন দুষ্ট থেকে যাবে, এটা ঠিক নয়। তার মানে বহুদিন পর্যবেক্ষণ করে বলতে হবে ছেলেটা বড় হলে দুষ্ট হবে কি হবে না। প্রথম দেখা একদিনের দর্শনে একদিনের দুষ্টুমির কারণে তাকে দুষ্ট বলাটা মোটেও ঠিক না। হ্যাঁ, অনেক দুষ্ট ছেলে পরবর্তীতে বড় হলে আস্তে আস্তে অনেক শান্ত হয়ে যায়। অর্থাৎ এটা অল্প দিনে এটার প্র্যাকটিস করে দেখতে হবে। মানে এবার 10 বার, এনে 20 বার, এনে 100 বার, এনে 1000 বার বাড়ায় দেখতে হবে কোন জায়গায় গিয়ে এটা থেমে যায়। এটা একবার দুইবার দেখে এটা বলা যাবে না। তাহলে এটা আমরা এটার একটা প্র্যাকটিক্যাল জিনিস তোমাদের আমি দেখাবো এই লেকচারের শেষের দিকে। তোমরা দেখবে লিমিট জিনিসটা কি, কেমন করে লিমিটটা কাজ করে। লিমিটের কথা আমি পরে আসি, এই সংজ্ঞার সুবিধার কথা বলি। হ্যাঁ, এই সংজ্ঞার সুবিধা সবাই লিখে নাও। সম্ভাবনা আরোহী সংজ্ঞার সুবিধা। 1 নম্বর সুবিধা, কোন দৈব পরীক্ষার ফলাফলগুলো সম সম্ভাবনা যুক্ত না হলেও এই সংজ্ঞা ব্যবহার করা যায়। 2 নম্বর, আমরা অপরের সঙ্গে বলেছিলাম ফলাফলগুলো সম সম্ভাবনা যুক্ত।
চেক করে দেখি নাই, কিন্তু আমরা পরীক্ষা করে দেখি নাই। এই সংজ্ঞার সাহায্যে আমরা দেখতে পারি এরা আদৌ সম্ভাবনাযুক্ত কিনা। কোন পরীক্ষার ফলাফলগুলো সম্ভাবনাযুক্ত কিনা তা এই সংজ্ঞার সাহায্যে পরীক্ষা করা যায়। এই সংজ্ঞার সাহায্যে পরীক্ষা করা যায়। 3 নম্বর, এটি একটি পরিপূর্ণ সংজ্ঞা। পরিপূর্ণ কেন? সব জায়গায় ইউজ করা যায়। পরিপূর্ণ সংজ্ঞা, এটি একটি পরিপূর্ণ সংজ্ঞা। এর ব্যবহারিক প্রয়োগ বেশি। এর ব্যবহারিক প্রয়োগটা বেশি। ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, মনে করো একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এটার নাম এ ইন্স্যুরেন্স কোম্পানি। মনে করো কোম্পানির নাম হচ্ছে এ বীমা কোম্পানি। বি আর সি দুইজন লোক জাহাজের পলিসি করলো। জাহাজে 20 লক্ষ টাকার জাহাজ, মনে করো 20 বছরে জমা দিবে, বাৎসরিক প্রিমিয়াম 1 লক্ষ টাকা। সেও 20 লক্ষ টাকার জাহাজ 20 বছরে জমা দিবে। কমই ধরছি, ধরা বুঝার জন্য আর কি। জাহাজের দাম অনেক বেশি, 1 কোটি টাকা, 20 কোটি টাকা। তো বাৎসরিক প্রিমিয়াম হচ্ছে 1 লক্ষ টাকা। 20 বছরে জমা দিবে 20 লক্ষ টাকা। এই 20 বছরের মধ্যে জাহাজ ডুবে গেলে, জাহাজের ক্ষতি হলে এই বীমা কোম্পানি বি আর সি কে 20-40 লক্ষ টাকা ফেরত দেবে। মনে করো ওই বীমা কোম্পানি ওপেন করছে জানুয়ারি 1 তারিখে, আর এরা বীমা খুললো ফেব্রুয়ারির 1 তারিখে। ফেব্রুয়ারি 1 তারিখে বীমা করে। ফেব্রুয়ারি, মার্চে বা মে মাসে এসে 2টা জাহাজে ডুবে গেল। কি করতে হবে? এ কোম্পানিকে বিআরসি কে 20-40 লক্ষ টাকার বীমা অঙ্ক ফেরত দিতে হবে। তোমার কি মনে হবে? বীমা কোম্পানির ব্যবসা আদৌ লাভজনক নয়, লুজিং করছে। কারণ মাত্র খুলেছে জাহাজ কোম্পানি জানুয়ারির 1 তারিখে, মার্চে এসেই 20 লক্ষ টাকা ফেরত দিতে হচ্ছে। মাত্র পাইছে কত? 1 লক্ষ 2 লক্ষ টাকা বীমা অঙ্ক পাইছে বিআরসি এর কাছে এই কোম্পানি। তো অল্প দিনের ব্যবধানে বীমা কোম্পানির ব্যবসা তোমার কাছে অলাভজনক মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে অনেকেই এই পলিসি খুললে তাদের বীমা অঙ্কের টাকা দিয়া এরকম জাহাজের টাকা বীমা অঙ্ক ফেরত দেওয়াটা কঠিন কিছু হবে না। তাহলে অল্প সময়ের ব্যবধানে বীমা কোম্পানির ব্যবসা অলাভজনক মনে হলেও দীর্ঘমেয়াদে মনে হবে এটা একটা লাভজনক প্রতিষ্ঠান। অর্থাৎ এটার দীর্ঘমেয়াদী আচরণটা আমরা বুঝতে পারবো। এই ফর্মুলা ঠিক দীর্ঘমেয়াদী আচরণটাকে স্টাডি করে। এই জন্য বলছি এটা ব্যবহারিক প্রায় বেশি। এটা প্র্যাকটিস করে দেখতে হবে যে আসল আচরণটা কি। 1 দিন 2 দিনের আচরণে এই সম্ভাবনা বের করা যাবে না। অসুবিধা কি? অসুবিধা আছে। অবরোহী সংজ্ঞার একটু লিখে নাও। অবরোহী সংজ্ঞার এর উপরে হেডিং দাও। কি দিবে? আরোহী সংজ্ঞার, অবরোহী না, আরোহী সংজ্ঞা। এটা ছিল আরোহী সংজ্ঞার সুবিধা। আরোহী সংজ্ঞার সুবিধা এই 4টাই। এখন অসুবিধা লিখতে যাও তাহলে অসুবিধা লিখে দাও। আরোহী সংজ্ঞা
অসুবিধা কি হবে? সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই যে সীমাস্থ মান, লিমিটিং ভ্যালু সবসময় পাওয়া যায় না। 1 নম্বর অসুবিধা, এর ধারণা কিছুটা জটিল। 2 নম্বর, এর ধারণা কিছুটা জটিল। 2 নম্বর হচ্ছে একটি পরীক্ষা অসীম সংখ্যক বার করা, অসীম সংখ্যক বার সম্পাদন করা অনেক ক্ষেত্রেই অসম্ভব, অনেক ক্ষেত্রে অসম্ভব। 3 নাম্বার, একটা মুদ্রাকে তুমি 100 বার নিক্ষেপ করলেই তার রেকর্ড রাখতে গিয়ে তুমি বিরক্ত হয়ে যাবা। একটা মুদ্রাকে যদি তুমি 100 বার নিক্ষেপ করো তাহলে রেকর্ড রাখতে গিয়ে অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো এটাকে একটা পরীক্ষা অসীম সংখ্যক সম্পাদন করা অনেক ক্ষেত্রে কি অসম্ভব। নাম্বার 3, অনেক ক্ষেত্রেই Fn/n এর সীমাস্থ মান থাকে না, আমি বলছি এই মানটা যেখানে সীমাস্থ মান পাওয়া যাবে সেটাই তার সম্ভাবনা। যে সীমাস্থ মানই না থাকে তাহলে তুমি কেমন করে সম্ভাবনা বের করবে? অর্থাৎ সীমাস্থ মান না থাকলে, লিমিট থাকে না। লিমিট মানে কোন জায়গায় থামা, হ্যাঁ, কোনো জায়গায় থামে না, এটা সীমাস্থ মান থাকে না, তাহলে এটা লিমিট নাই। যার লিমিট নাই তাকে বলে ডাইভার্জেন্ট ফাংশন, আর যার লিমিট আছে তাকে বলে কনভার্জেন্ট ফাংশন। এক জায়গায় কনভার্জ করে, মিলে যায়। হ্যাঁ, ডাইভার্জেন্ট ফাংশনের কোনো লিমিট থাকে না, ওই সম্ভাবনা থাকে না। এই যে লিমিট বের করা জটিল একটা, বলছি ধারণা বেশ কিছুটা জটিল, সবসময় লিমিট থাকে না। দোলনা কাঁপতে কাঁপতে আস্তে আস্তে থেমে যায়, দোলনা থামে। এই যে প্রত্যেকবার একটু বাড়ে কিন্তু কম বাড়ে, প্রত্যেকবার একটু কমে। এইটা দেখবে দোলনার মতো কাঁপতে কাঁপতে মাঝখানে থেমে গেছে। আমি দেখাবো এই লেকচারে এখানে যে আমরা কেমন করে লিমিট থিওরামটা, আমরা যদি একটা মুদ্রাকে নিক্ষেপ করি দেখব, মনে করো মুদ্রাকে 10 বার নিক্ষেপ করবে, 7 বার হেড করতে পারে, 3 বার টেল করতে পারে, তাহলে প্রবাবিলিটি অফ হেড কত? 0.7। প্রবাবিলিটি অফ টেল কত? 0.3। হেড আর টেলের পার্থক্য কত? হেড আর টেলের পার্থক্য হলো 4, আর সম্ভাবনার পার্থক্য কত? 0.4। আবার যদি 100 বার নিক্ষেপ করি, মনে করো একদম গুনে 70 বার হেড পড়বে না, আর বেশি পড়বে না কম পড়বে? বেশি পাওয়ার সম্ভাবনা কম। 65 বার হেড পড়লো আর 35 বার টেল পড়লো, তাহলে হেড আর টেলের পার্থক্য কত? 30। সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ হেড 0.65, প্রবাবিলিটি অফ টেল কত? 0.35, পার্থক্য কত? 0.3। খেয়াল করে দেখো বন্ধুরা, হেড আর টেলের পার্থক্য কিন্তু বেড়েই চলছে, বাড়তেছে। আগে ছিল 4, এখন হলো 30। যে সম্ভাবনার পার্থক্য দেখো 0.4, 0.3, কমতেছে। তো আরো বেশি নিক্ষেপ করলে কি হবে? আরো কমতে পার্থক্য প্রায় 0 হয়ে যাবে। পার্থক্য 0 হয়ে গেলে কি হবে? হেড আর টেলের সম্ভাবনা সমান হয়ে যাবে। এই জন্য আমরা বলছি যে একসময় থেমে যাবে, যেখানে থেমে যাবে ওটাই তার লিমিট, ওটাই তার সীমাস্থ মান। ঠিক আছে? তাহলে এটা লিমিটিং ব্যাপারটা, লিমিট জিনিসটা কি তোমাদের একটু বলি। লিমিট জিনিসটা কি? লিমিট থেমে যাওয়ার ব্যাপারটা একটু বলি। তোমরা ক্যালকুলাস বোঝো না, আর্টস কমার্সের ছাত্রদের জন্য এটা একটু ইম্পর্টেন্ট। মনে করো 1/n,
এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এদিকে কি মাইনাস, এটাকে রিয়েল লাইন বলে। কি বলে? রিয়েল লাইন। 1/n, যদি n এর মানটা 1 হয় কি হবে দেখো, 1/n এর মান কত? 1/1, কত? 1, এই জায়গাটা। যদি n এর মানটা 2 হয় কি হবে? 1/n, 1/2, কত হবে? 0.5, মানে মাঝখানে। এটা এদিকে আসতেছে, কিন্তু খেয়াল করো এই মানটা কমতেছে। যদি n এর মান 5 হয় তো 1/4 ধরি, 4 হয় তাহলে 1/4, কত? 1/n সমান 1/4.25, আরো অর্ধেক, আরো অর্ধেক, এই দিকে আসছে। যদি n এর মানটা 10 হয় তাহলে 1/n সমান কত হবে? 1/10.1, হ্যাঁ, আরো কাছে চলে আসবে, আরো কাছে 0.1, এটা 0.25, এটা 0.5, হ্যাঁ। তাহলে n এর মান যদি অনেক বড় হয়, 100 হয়, 1000 হয়, 1/n কত হবে? 0.0001। n 0 আরো কাছাকাছি, 0 আরো কাছাকাছি, 0 আরো কাছাকাছি। এর মধ্যে আরো বড় হয়, অনেকগুলি শূন্য, অনেকগুলো অগণিত শূন্য, তো 1/n এর মান কি হবে? 0.00001। এখানে যতগুলি শূন্য আছে ততগুলি শূন্য থেকে একটা 1 আসবে, মানে এটা আরো 0-র কাছে, এটা কিন্তু 0 না, 0 থেকে একটু হলো বড়। এর মান যতই বাড়াই না কেন ওটা 0-কে কখনো ক্রস করতে পারবে না, অনেকগুলো শূন্য, এখান থেকে গুলিস্তান পর্যন্ত শূন্য। তো কি হবে? 1/n কত হবে? এখান থেকে গুলিস্তান পর্যন্ত শূন্য দেওয়ার পরে শেষে একটা 1 দিতে হবে। এটা কখনোই 0 না, এটা ইনফাইনাইটলি স্মল, অলমোস্ট 0 বাট নট 0, ইট ইজ ভেরি মাচ ক্লোজার টু 0। মানে 1/n কখনোই 0-কে ক্রস করতে পারবে না। সেটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি লিমিট, এলটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, 1/n ইজ ইকুয়াল টু 0। মানে 1/n মান 0-কে ক্রস করতে পারবে না, 1/n এর লিমিটটা হচ্ছে 0। আমাদের fn/n এর মানটা যেখানে থেমে যাবে ওটাই তার লিমিট, ওটাই তার সম্ভাবনা। এভাবে আমরা সম্ভাবনা বের করি, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি এবার সম্ভাবনা স্বতঃসিদ্ধ সংজ্ঞা বলে এই সংজ্ঞার চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। সম্ভাবনা স্বতঃসিদ্ধ সংজ্ঞা, অ্যাক্সিওম্যাটিক ডেফিনিশন অফ অ্যাক্সিওম্যাটিক। অ্যাক্সিওম মানে শর্ত, কয়েকটা শর্ত মানলেই তাকে আমরা সম্ভাবনা বলবো। যদি a1 a2 ডট ডট a কে কোনো দৈর্ঘ্য পরীক্ষার কে সংখ্যক ঘটনা হয় এবং কে সংখ্যক ঘটনা হয় এবং PAI ঘটনাগুলো একটা ফাংশন হয়, ঘটনাগুলোর একটি ফাংশন, ফাংশন মানে একটা সম্পর্ক, একটা গাণিতিক সম্পর্ক, হ্যাঁ। ফাংশন হয়, ফাংশন হওয়ার শর্ত তোমরা জানো, যেখানে ফাংশন হয় তবে PAI কে AI ঘটনার সম্ভাবনা বলা হবে। PAI কে ফাংশনটাকে ফাংশন বলবো না, AI ঘটনার সম্ভাবনা বলা হবে যদি এটি নিম্নলিখিত
শর্ত মানে এক্সিউমস, শর্তগুলো মেনে চলে, শর্তগুলো মেনে চলে। কি শর্ত? 1 নাম্বার ধনাত্মকতা শর্ত। ধনাত্মকতা শর্ত, পজিটিভিটি কন্ডিশন। সেটা কি? পিএআই এই ফাংশনের মানটা সব সময় পজিটিভ ফর অল আই, আই এর সকল মানের জন্য। এই চিহ্নটার নাম হচ্ছে ফর অল, ফর অল, ফর অল আই, আই এর সকল মানের জন্য। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে এটা হচ্ছে নিশ্চয়তা শর্ত। নিশ্চয়তা শর্ত, সার্টেনিটি কন্ডিশন, সার্টেনিটি কন্ডিশন, নিশ্চয়তা শর্ত। এটা কি? সামেশন প্রবাবিলিটি অফ এআই ইজ ইকুয়াল টু 1। আর এডিশন, যোগসূত্র। এই যোগসূত্রটা মানতে হবে। যোগসূত্র কি? প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট, এটা হবে এই যোগ থাকলে এটা মানতে হবে, এই শর্তটা মানবে। এই 3টা শর্ত মানে যোগসূত্র, এই ইউনিয়নগুলো যোগ হয়ে যাবে, এই যতগুলো থাকবে যোগ হয়ে যাবে। এই যোগসূত্র মেনে চললে তাকে আমরা বলবো যে এটা কি? পিএআইটাকে কি বলবো? সম্ভাবনা, এআই ঘটনার সম্ভাবনা। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে যে লিমিট জিনিসটা কি, লিমিট আসলে বাস্তবে কি ঘটে। আমি একটা মডেল দিয়া তোমাদেরকে এটা দেখাবো। তোমরা বোর্ডে খেয়াল লক্ষ্য করো। তোমরা এখানে দেখবে যে কয়েন টস করা হচ্ছে 10 বার, 50 বার, 100 বার, রেজাল্টটা দেখানো হচ্ছে। এটা একটা লক্ষ্য করো। দেখবা যতই বেশি নিক্ষেপ করছি, যত বেশি নিক্ষেপ করছি, সম্ভাবনা হেড আর টেলের সম্ভাবনা কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা আমরা একটা একটা এক্সপেরিমেন্ট, একটা প্রোগ্রাম দিয়ে আমি করেছি, লটারি করে সে কয়েন টস করে রেজাল্টটাকে দেখাবে। আমরা আজকে যদি থাকুক এটা দেখো, তোমরা বুঝতে পারবে কেমন করে সম্ভাবনা সমান হয়ে যায়। একটা মুদ্রা যে আদৌ সম্ভাবনা যুক্ত তা থেকে বুঝতে হবে। আমরা মনে করেছিলাম, আগে ধরে নিয়েছিলাম একটা মুদ্রা সম্ভাবনা যুক্ত, এখন বাস্তবে তাও দেখতে পাবো। ঠিক আছে, এটা সম্ভাবনা যুক্ত। আমরা যে মনে করেছিলাম যে হেড আর টেল পাওয়ার সমান, এই মনে করাটা যে সঠিক ছিল, এটা এই এক্সপেরিয়েন্স কিন্তু প্রমাণ করে দিই। বন্ধু আজকে পর্যন্ত থাকো, সবাই ভালো থাকো, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।